আসসালামু আলাইকুম। চিন্ময় প্রভুর জেল থেকে মুক্তির জন্য কেঁদে কেঁদে চোখ ভাসানোর চেয়ে ভারতবর্ষের জেলের দিকে একটু নজর দেওয়া যাক, এই শিরোনামের আজকে একটা প্রতিবেদন দেখব। আর এই প্রতিবেদনটা করা হয়েছে কলকাতা টিভিতে, আর আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে কলকাতা টিভি। তাহলে চলুন আমরা প্রতিবেদনটা দেখি। শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। চন্দনধর, হ্যাঁ, এটাই হলো ওই চিন্ময় মহারাজের আদত নাম। তো উনি সন্ন্যাসী হয়ে চিন্ময় মহারাজ নাম নিলেন, বেশ করলেন। উনি জেলে আছেন, বেশ কটা মামলা ওনার বিরুদ্ধে আছে। সভ্য সমাজের আইন বলে যে কোনো মানুষ ন্যায় বিচার পাওয়ার যোগ্য, আদালতে নিজের সমর্থনে কথা বলার, উকিল নিয়োগ করার অধিকার সবার থাকা উচিত। তা যদি চিন্ময় মহারাজ না পেয়ে থাকেন তাহলে তা অন্যায়। কিন্তু সেই সুদূর চট্টগ্রামে এই চন্দনধরের হাজতবাস আর জামিন না পাওয়া নিয়ে আমাদের দেশে মানে ভারতবর্ষের কিছু মানুষ কেঁদে আকুল, রেগে আগুন। এক সংখ্যালঘুকে বিনা বিচারে জেলে পোড়া হয়েছে। নাকি তার উকিল, যার চট্টগ্রামে থাকার কথা, তিনি বনগাঁয়ের শেয়াল রাজা তো নন, কিন্তু এদেশে এসে একবার অমিত শাহ, একবার মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। আর যেদিন আদালতে হাজিরা দেবার কথা, সেদিন বুকে চিনচিনে ব্যথা নিয়ে কলকাতার হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। আবার আহা উহু, সেখানেই তো গল্প শেষ নয়। রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ তো পারলে বাংলাদেশ দখলই করে ফেলেন। দিলীপ ঘোষ, যিনি ইলিশ মাছের কাঁটা বেছে খেতে শেখেননি, তিনি বাংলাদেশের মাল বয়কটের ডাক দিলেন। তো এই চন্দনধর সরি চিন্ময় মহারাজকে নিয়ে অন্তত একটা কথা তো আমাদের জানা দরকার। বাংলাদেশের অগস্ট বিপ্লব বা অভ্যুত্থান যখন সলতে পাকানো শুরু হয়নি, সেই ২রা জুনে এই মহারাজকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছিল। কেন? ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস এর তরফ থেকে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল। তাদের কাছে এই অভিযোগ আসে, তারা এই অভিযোগের তদন্ত করে এবং এক লিখিত বিবৃতি দিয়েই এই মহান সন্ন্যাসীকে ইসকন থেকে বের করে দেন। চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক, ইসকন। বাংলাদেশ স্বাক্ষরিত একটি চিঠিতে স্পষ্ট নিষেধাজ্ঞার ফলে চিন্ময় ইসকনের কোনো ব্যবস্থাপনা বা নেতৃত্বের পদে থাকতে পারবেন না, কোনো কীর্তনের নেতৃত্ব বা ক্লাস নিতে পারবেন না, প্রকাশ্যে প্রভু পদের কোনো পূজার্চনায় অংশ নিতে পারবেন না, 18 বছর বয়সের নিচে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না। এই অভিযোগও মিথ্যে হতেই পারে, কিন্তু স্রেফ এই অভিযোগেই ভারতের সাধারণ আইন অনুযায়ী তাকে গ্রেফতার করে জেলে পোড়ার কথা, এবং যে ধারায় সেই মামলা রুজু হবে তাতে কোনো জামিনের সুযোগই নেই। কিন্তু আবারও বলছি, এই অভিযোগ বানানো হতে পারে, মিথ্যে হতে পারে, সবই হতে পারে, কিন্তু তারও বিচার তো সেই আদালতেই হবে এবং সেখানে তার অধিকার থাকা উচিত নিজেকে ডিফেন্ড করা। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলাদেশের আইন অনুযায়ী সেই মামলা চলবে, তা নিয়ে কথাবার্তা, তার গ্রেফতারি অনার্য, তার প্রতিবাদ, এসবও করাই যায়। কিন্তু কারা করবে? সেই ভারতের শাসক দল যে দেশের 2022-এর কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের হিসেব অনুযায়ী 3,72,000 মানুষ বন্দী আছে বিনা বিচারে, সেই দেশের শাসক দলের নেতারা। ভারতের প্রতি 4 জন বন্দীর 3 জনের মামলার শুনানি শুরু হয়নি। 3 জন বসে থাকেন, শুনানি কবে শুরু হবে? সেই দেশের মানুষজন কোন মুখে অন্য দেশের বেআইনি গ্রেফতার নিয়ে কথা বলে? 2020 ফেব্রুয়ারিতে দিল্লি দাঙ্গা হয়েছিল, 53 জন মারা গিয়েছিলেন। এই মৃতের 2/3 ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষজন। তো সেই দাঙ্গার মামলা চলছে। গ্রেফতারির তালিকাতে আছেন গুলফিসা ফাতিমা, মিরন হায়দার, সরজিল ইমাম, আথার খান, খালিদ সাইফি এবং ওমর খালিদ। ওমর খালিদকে গ্রেফতার করা হয়েছিল 13 সেপ্টেম্বর 2020। আজ 7 জানুয়ারি 2025, 4 বছর কেটে গেছে। আশ্চর্য লাগছে না? কম বেশি 35-38 জন মুসলমান সমেত 53 জন মানুষের মৃত্যুর জন্য এরা দায়ী। এদের মধ্যে ওমর খালিদ জেএনইউ ছাত্র, ডক্টরেট করেছেন, বাকিরাও ছাত্রছাত্রী। এবং আজ 4 বছর হয়ে গেল, শুনানি শুরু হলো না। এই আদালত থেকে ওই আদালত, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ, এই তারিখ থেকে ওই তারিখ। চিন্ময় মহারাজের জামিন খারিজ হয়েছে কবার? ওমর খালিদের মামলা নিম্ন আদালতেই পিছিয়েছে 14 বার। তাকিয়ে দেখুন মেইনস্ট্রিম মিডিয়ার দিকে, একটা কথাও তারা বলছেন না। আদানি আম্বানির পয়সায় পালতু গদি মিডিয়ার দল
চিন্ময় মহারাজের গ্রেফতারের প্রতিবাদে আকুল। আমাদের রাজ্যের এক ময়ূখের মুখ দিয়ে আগুন ঝরছে, কিন্তু আমাদের দেশের নাগরিক আজ 4 বছর হয়ে গেল জেলে পচে মরছে, জামিনও নেই, শুনানিও শুরু হচ্ছে না। কিন্তু একটা কথাও বলছেন না প্রভুভক্ত এই রাষ্ট্রীয় ডালকুত্তার দলের চোখের ঠুলি বাঁধা আছে, তারা দেখতেই পাচ্ছেন না। একজন মেধাবী ছাত্র গবেষণা করে পড়াশোনা করে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন, আমাদের প্রধানমন্ত্রীর মতো আগে MA তারপরে BA পাশ করেননি, সেই ছাত্র জেলে পড়ছে। এই 2020-র আগে 2018-তে ভীমা কোরেগাঁও মামলাতে অধ্যাপক থেকে, সাংবাদিক থেকে, আইনজীবী থেকে, সমাজকর্মীদের থেকে জেলে পড়া হয়েছিল। গৌতম নওলাখা, সোমা সেন, সুধা ভারদ্বাজ, সুরেন্দ্র গ্যাডলিং, সুধীর ধাবলে, অরুণ ফেরেইরা, কবি বারবারা রাওকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল জেসুইট ফাদার স্ট্যান স্বামীকে। একজনের বিরুদ্ধেও একটা প্রমাণ এনে হাজির করতে পারেনি রাষ্ট্র। জেলে পড়া হয়েছিল GN সাই বাবাকে, যিনি 80% প্রতিবন্ধী, হুইলচেয়ার ছাড়া চলতে পারতেন না। তিনি নাকি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করছিলেন, যে প্রধানমন্ত্রী প্রতিদিনের নিরাপত্তার খরচ 1.63 কোটি টাকা, হ্যাঁ ঠিক শুনেছেন, 1.63 কোটি টাকা। এক ইংরেজির অধ্যাপক হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না, তাকে গ্রেফতার করে বিনা বিচারে জেলে পোড়া হয়েছিল। জামিন পেলেন বহু পরে, জেল থেকে বেরিয়েই মারা গেলেন। এক জুডিশিয়ারি কিলিং। আমাদের বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী বা দিলু ঘোষ বা ওই রাষ্ট্রীয় ডালকুত্তার দল গদি মিডিয়ার সাংবাদিকেরা একটা কথাও বলেননি। আসুন এই ভীমা কোরেগাঁও মামলার আরেক আসামি জেসুইট ফাদার স্ট্যান স্বামীকে নিয়ে দুটো কথা বলা যাক। আসুন, কেন স্ট্যান স্বামী হয়ে উঠেছিলেন রাষ্ট্রের কাছে বিপজ্জনক তা নিয়ে আলোচনা করা যাক। বেঙ্গালুরুতে ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে পড়াশোনা করেছেন, আধ্যাত্মবাদ নিয়েও আগ্রহ ছিল। শেষমেশ বেছে নিলেন ক্যাথলিক জেসুইটের মিশনারির কাজ, চলে এলেন বিহারে। তখনও ঝাড়খণ্ড তৈরি হয়নি, কিন্তু আদিবাসী মানুষজন তাদের রাজ্যের দাবি তুলছেন, তাদের অধিকারের কথা বলছেন। তিনি এলেন সিংভূমের এক প্রান্তে। প্রথম কাজ হো ভাষা শেখা। কিছু ছাত্রদের নিয়ে চলে যেতেন স্থানীয় হাটে, দেখতেন কেমনভাবে আদিবাসীদের ঠকানো হয়, দেখতেন উন্নয়নের নাম করে কেমনভাবে আদিবাসীদের উচ্ছেদ করা হয়। ক্রমশ জড়িয়ে গেলেন সেই কাজে, আর ফেরা হলো না। এরপর ঝাড়খণ্ড তৈরি হলো, নতুন উদ্দীপনার রেশ কমে আসতেই অন্য আর 5 জনের মতোই স্ট্যানও বুঝেছিলেন আদিবাসীদের রাজ্য হলেই হবে না, তাদের অধিকারের লড়াইটা লড়তে হবে। এর মধ্যে যদুগোড়ার ইউরেনিয়াম ওয়েস্ট, ইউরেনিয়াম বজ্র ফেলা হবে চাইবাসাতে, তার বিরুদ্ধে আন্দোলন তৈরি হলো। ঝাড়খণ্ড অর্গানাইজেশন এগেনস্ট ইউরেনিয়াম রেডিয়েশন, ছোট করে বলা হতো জোয়ার আন্দোলন। তার সামনের সারিতে দেখা গেল তাকে। এরপর তিনি চলে এলেন রাঁচিতে, বাগাইচা জেসুইট চার্চের ক্যাম্পাসে তৈরি করলেন আদিবাসী ছেলে মেয়েদের ট্রেনিং সেন্টার। কেবল আন্দোলন নয়, সঙ্গে চলল নির্মাণের কাজ। বাছাই করা আদিবাসী যুবক যুবতীদের নিয়ে শুরু হলো ক্লাস, যেখানে আদিবাসীদের জল, জঙ্গল, জমির অধিকারের আইনি দিকগুলো নিয়ে আলোচনা হতো, লেখালেখি হতো, বই ছাপানো হতো। আর ওইখান থেকেই ছুটে গেছেন ছোটনাগপুর, সাঁওতাল পরগনার বিভিন্ন অঞ্চলে। যেখানেই আদিবাসীদের জমি কাড়ার কথা হয়েছে, যেখানেই তাদের উচ্ছেদের কথা বলা হয়েছে, সেখানেই পাওয়া গেছে স্ট্যান স্বামীকে। আসল সমস্যাটা এইখানে। দেশের ফোড়ে পুঁজিপতিদের নজর পড়েছে দেশের আকরিক খনিজ ভাণ্ডারের ওপর। লক্ষ লক্ষ কোটি টাকার বক্সাইট, ডলোমাইট, ইউরেনিয়াম সমেত দামি খনিজ ভাণ্ডারের ওপর বসে আছে কতগুলো অর্ধনগ্ন অশিক্ষিত মানুষজন। তাদের কয়েকজনকে নেতা করে দেওয়া হয়েছে, এবার তাদেরকে দিয়ে সই করাতে হবে। ওই পাহাড়, নদী, জঙ্গলের দখল নিতে হবে, কোটির কোটি টাকার ডিল। ফোড়ে শিল্পপতিরা একলাই পাবে নাকি? বকরা পাবে নেতা, মন্ত্রী, আমলা দামলারা। নতুন যন্ত্রপাতি কেনা হবে, ইঞ্জিনিয়ার বাবুর চাকরি হবে, কম্পিউটার বাবুর চাকরি হবে, ম্যানেজার বাবুর চাকরি হবে, আর কিছু কুলি কামিনের কাজ পাবে আদিবাসীরা। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ ধরে কলকাতা টিভির প্রতিবেদনটা দেখলেন, কেমন লাগলে আপনাদের কাছে? আর ময়ূখ রঞ্জন ঘোষকে কিভাবে দিল এই সাংবাদিক, তো আপনার মতামত কি? যেখানে নিজের দেশেরই কোনো খবর নাই, সেই ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশ নিয়েই পড়ে আছে। বাংলাদেশ নিয়েই তার যেন মাথা ব্যথা শেষ হয় না। সে সবসময় মোহাম্মদ ইউনূসকে
হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এই বিষয়ে আপনার কি মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, ফ্রিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।